সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সাদেক আহমেদ খান, সদস্য সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। আসসালামু আলাইকুম। ইসলাম। সুরাব হাসান, সিনিয়র সাংবাদিক। সুরাব ভাই, স্বাগত। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা আমরা অন্যভাবে সাজিয়েছি। সাদেক হোসেন খোকা একটি নাম এবং একটি ইতিহাস। বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, খেলা পাগল একটা মানুষ। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন 6 বছর আগে, তাও দেশে নয়, বিদেশের মাটিতে। অসাধারণ একটা মুক্তি ছিলেন। এইরকম মানুষ খুব কমই পাওয়া যায়। ঢাকা শহরে যিনি মেয়র ছিলেন, যখন তিনি চেয়ারে বসতেন তখন চেয়ারটা হতো, তিনি বলতেন আমাদেরকে, এই চেয়ারটা কিন্তু কোনো দলের না, আমি জনগণের মেয়র, এবং সেটা প্রমাণ করে গেছেন। আজকে ঢাকা শহরে যে নামগুলো উচ্চারিত হচ্ছে, এটা সাদেক হোসেন খুব বিভিন্ন সড়কের নাম। রাইট। তো সেই শুরুটা আমি করতে চাই, এবং কাকে দিয়ে করব আমি জানি না। ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে হবে আজকের এই অনুষ্ঠানে, আমরা করতে চাই। তো আপনি বলবেন সাদেক ভাই, না আপনি? সুরাব ভাই সিনিয়র মানুষ, শুরু করুক। আচ্ছা, সুরাব ভাই বলেন, তাইলে আপনার কাছে আসছি পরে। না, প্রথমে সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলবো। তিনি ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন এবং সফল মেয়র ছিলেন। তিনি বাংলাদেশ অন্তত সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে নগর পরিবর্তনের চেষ্টা করেছেন। আর যে যুদ্ধটা তার পূর্বসূরি মোহাম্মদ হানিফ থেকে শুরু হয়েছিল, যে নগর সরকার অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন কেন্দ্রীয় সরকারের রাহমুক্ত হবে, এর উন্নয়ন, এর পরিকল্পনা স্বাধীনভাবে নিতে পারবে। আর ঢাকার উন্নয়ন তো শুধু সিটি কর্পোরেশনের একার কাজ না, এর সাথে অনেকগুলো 37টি নিয়ে কতটি সংস্থা জড়িত, ওয়াসা, পিডিবি ইত্যাদি সহ। সেখানে তাদের একটা সমন্বিত উদ্যোগ, কে উদ্যোগ নেবে? এখন পিডিবি তো ওয়াসার কথা শুনবে না, ওয়াসা পিডিবির কথা শুনবে না, সিটি কর্পোরেশনই হতে পারে এর মূল উদ্যোক্তা। এটি নিয়ে মোহাম্মদ হানিফ তার সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় লড়াই করেছেন। সাদেক হোসেন খোকা 2 সরকারের সঙ্গেই লড়াই করেছেন। কিন্তু কেন জানি আমাদের আমলাতন্ত্র, এমনকি রাজনৈতিক যে মনস্তত্ত্ব, সেটাও এর বিরোধী। অর্থাৎ স্থানীয় সরকার সংস্থাকে ক্ষমতাবান করতে কোনো সরকারই চায়নি। এই ব্যাপারে একটা অলিখিত ঐক্য আছে, মানে রাজনৈতিকভাবে যত বিরোধ থাকুক। সাদেক হোসেন খোকা, আপনি যথার্থ বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাহসী মুক্তিযোদ্ধা। ঢাকা শহরে তিনি 4 বার নির্বাচিত হয়েছেন এবং একবার সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে। তার একটি কথা, এই বাংলা ভিশনের কোনো এক অনুষ্ঠানে আমি কথা বলছিলাম, এরপরেই দেখলাম একটি টেলিফোন আসলো বিদেশ থেকে, এবং খোকা ভাই সেটি করলেন। তা আমার বক্তব্য, তার সমর্থন না সমর্থন, আমার যে একজন সহজ আলোচক ছিলেন, তিনি তার এক সময়ের রাজনৈতিক যোদ্ধা ছিলেন, পরবর্তীকালে তো আর সহযাত্রী ছিলেন না, প্রতিপক্ষই ছিলেন। তিনি শুধু এটাই বললেন, যে তার নাম বলে, যে উনি এটা কি বলছেন, মানে সত্যের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ রাজনৈতিক নেতারা যেভাবে বলেন, তিনি যদিও ঠিক ওই অর্থে রাজনৈতিক নেতা না, একটি রাজনৈতিক দলের সমর্থক এবং বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো এই যে অনুভূতি, এবং এটি নিয়ে তিনি যে ক্ষোভ প্রকাশ করছেন তা নয়, তিনি বলছেন যে কোথায় বাস্তবতা কোথায় আর কি বলছেন, এটি একটি। এবং আর যেটি বললেন, যে ঢাকা সিটি কর্পোরেশনের সড়কগুলোর নাম, অধিকাংশ নাম মুক্তিযোদ্ধাদের নামে। এমনকি রাশেদ খান মেনন তো তার দল করেন না। এক সময় হয়তো ছাত্র রাজনীতিতে তারা একসঙ্গে ছিলেন, কিন্তু এই বাংলা মোটর থেকে
যে বড় সড়কটি কিন্তু তার নামে। এরকম অনেক মুক্তিযুদ্ধের সব সেক্টর কমান্ডারের নামে সড়ক আছে। তো এটি আমি বলবো যে তার একটা উল্লেখযোগ্য পদক্ষেপ, উল্লেখযোগ্য অবদান। আরেকটি বিষয়, তিনি এই ঢাকা সিটি কর্পোরেশনের যে উন্নয়ন, সড়ক সৌন্দর্য, এটি কিন্তু তিনি বিভিন্ন সংস্থাকে, মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাদের সঙ্গে আলোচনা করে তাদের খরচেই এটি করা হয়েছে, এক এক এলাকা ভাগ করে নিয়েছে। এবং তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার বা সিটি কর্পোরেশনে 1 পয়সাও খরচ হয়নি এটি। আর যে তার সর্বশেষ যে আবেগঘন যে বক্তব্যটি, সেটা আমার এখনও মনে পড়ে। সেটা যখন সিটি কর্পোরেশন ভাঙ্গা হয়, তিনি তখন সিটি মেয়র, আওয়ামী লীগ সরকারই এটি ভাগ করে। তখন তিনি টেলিভিশনে মানে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন যে আমার মেয়র থাকতে হবে না, তবু আপনারা সিটি কর্পোরেশনটাকে ভাগ করেন না। আপনি কি জানেন যে এই ফ্রন্টলাইনের জন্ম তার হাতে? তিনি একদিন আমাকে ডেকে বললেন যে একটা অনুষ্ঠান করতে হবে এবং 1 সপ্তাহের মধ্যে সেই অনুষ্ঠানটা করতে হবে। ঠিক এইরকম সম্পর্ক ছিল আর কি। না, তার সাথে আরেকটি হচ্ছে রাজনৈতিক বিভাজন যতই থাকুক, একটা মানে তার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কিভাবে তার শিষ্টাচার, তার সৌজন্যবোধ, আর এটি, এবং সবাইকে সম্মান দেয়া। আর যে কথাটি বলছিলেন, তার চেয়ারের কথা বলছেন, খোকাবাই কখনো নিজেকে নেতা মনে করেননি। দলীয় কর্মীদের সঙ্গে তার যেরকম সম্পর্ক, অন্য দলের কর্মীদের সঙ্গেও একই রকম সম্পর্ক। এবং সবাই মনে করতেন যে তার তো বাড়ি গোপীবাগ ছিলেন না, এবং সেখানে গোপীবাগ যে ক্লাব, সে ক্লাব ব্রাদার্স ইউনিয়নের উনি অন্যতম উদ্যোক্তা, এবং সেটি সামনে আনার ক্ষেত্রে তার অবদান আছে। তবে একজন তিনি জনগণের মানুষ ছিলেন। আমি আসছি আপনার কাছে পরে। সাদেক ভাই, আপনি তো বীর মুক্তিযোদ্ধা, আপনার সঙ্গে মুক্তিযুদ্ধকালেও আপনার সম্পর্ক, আপনি কিভাবে দেখেন? সোহরাব ভাই যে বিষয়গুলিতে গেল, আমি আর ওই বিষয়গুলিতে গেলাম না, প্লিজ। মরহুম সাদেক হোসেন খোকা ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এই ছাত্র ইউনিয়নের পলিটিক্স করতেন এবং হুজুর মাওলানা ভাসানীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। উনি আমার বয়সে আমার থেকে 4-5 বছরের বড়। 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে সবাই স্ব উদ্যোগে আসলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। খোকা ভাইয়ের সাথে আমার দেখা হলো 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার মেলাঘর। এখানে আজম খান, বিখ্যাত সঙ্গীত শিল্পী, উনি ছিলেন। সিনেমায় অভিনয় করতো জসিম ছিলেন, খোকা ভাই ছিলেন, সাবু ভাই ছিলেন। ঢাকার আমরা প্রায় তখন 66 জন আমরা ঢাকার ছেলেই। এই ট্রেনিং পিরিয়ডের পুরো 1টা মাস আমরা একই ব্যারাকে থাকতাম। এটা ব্যারাক 33 জন করে, 2 পাশে 66 জন, 2টা প্ল্যাটুন। খোকা ভাই একটা প্ল্যাটুনের নেতৃত্বে ছিল, আরেকটা প্ল্যাটুনের নেতৃত্বে ছিল জাকির ভাই, গুলিবাগেরই মরহুম জাকির বীর বিক্রম। তো ওই ট্রেনিং পিরিয়ডে উনি কিন্তু সবসময় যে মানে কবে ট্রেনিং শেষ হবে, কবে যুদ্ধক্ষেত্রে যাব, অন্যদের মতো চিন্তা করতেন না, কথা কম বলতেন, শুনতেন বেশি। তা আমাদের ট্রেনিং শেষ হলো। ট্রেনিং শেষ হওয়ার পরে মরহুম যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব হেডকোয়ার্টার মেলাঘরে আসবেন, মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করবেন, কথাবার্তা বলবেন। ওই সময় হলো যে ফ্রন্টে 4 বেঙ্গলে কিছু দরকার, সৈন্য দরকার, আমাদের লোকবল কম, এই জন্য স্টুডেন্ট প্ল্যাটুনে কারা যেতে চাও। তাই জাকির ভাই গুবিবাগের, উনি মারা গেছেন যুদ্ধের সময়, শহীদ হয়েছেন। জাকির ভাই বললো যে উনি তাজউদ্দিন সাহেবকে তো সারা জীবনে দেখবই, চলো সুযোগ পাইছি আমরা চলে যাই। তো খোকা ভাই কইতেছিল জাকির একসাথে যাইতাম, যেহেতু অনুষ্ঠানটা আজম গান টান গাবে, আজমরা ঘিরে আমরা অনুষ্ঠানটা সাজাইছি, এটা শেষ করে যাই। দুজন আবার একই এলাকার। খোকা ভাইয়ের বাসা যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবটা ঠিক উল্টা দিকে জাকির ভাইদের বাসা ছিল। তো জাকির ভাই বলতেছে না, আমরা কিছু জায়গা তোরা অনুষ্ঠান করে আস। তা আমরা 18 জন ট্রেনিংয়ের পরে শেষ হওয়ার সাথে সাথে 1 মাসের মাথায় আমরা চলে গেলাম শালদায় 4 বেঙ্গল রেজিমেন্টের সাথে কর্নেল গাফফার বীরুত্তমের নেতৃত্বে। খোকা ভাইরা আসলেন আমাদের 10-15 দিন পরে। আমরা ছিলাম মন্দবাগ রেল স্টেশন, যে রেল স্টেশনটা জুন মাস থেকেই মুক্ত ছিল। নয়নপুর, শালদা, মন্দবাগ, এই 3টা রেল স্টেশন জুন থেকেই কিন্তু মুক্ত, এবং আমাদের বাংলাদেশের ভিতরে যে মুক্ত অঞ্চলটা দেখাইতো এটা ছিল এই এলাকাটাই। তো খোকা ভাইরা আসলেন আমাদের 10-15 দিন পরে। আজম ভাই, খোকা ভাই, পরে ব্রিগেডিয়ার হইল রফিক,
এরা সবাই ছিল এক গ্রুপে। আমরা ছিলাম মন্দবাগ, ওনা ছিল আমাদের থেকে 3 কিলোমিটার ডান দিকে চানলা, যে জায়গাটা চালনা না কিন্তু চানলা, কুমিল্লা একটা চানলা আছে ওইখানে। তো যুদ্ধক্ষেত্রেও যখনই ডিউটি, আমাদের তো যেহেতু রেগুলার আর্মিতে ছিলাম, আমাদের ডিউটিটাও তো ওই 12 ঘন্টা এক গ্রুপ, আবার 12 ঘন্টা পর আরেক গ্রুপ আমাদেরকে রিলিজ হতো, আরেক গ্রুপ। ওই যে অফ টাইমটায় আমরা দেখা করতাম, খোকা ভাইরা যেদিন অফ টাইম হতো আমাদের এখানে আসতো, আমরাও যাইতাম। 3 কিলোমিটার রাস্তা দূরত্ব। তো যুদ্ধের মধ্যেই জাকির ভাই মারা গেল, এটা অগাস্টের 26 বা 27 তারিখ। এটা ওদের পাকিস্তান আর্মির 5টা বাংকার ছিল শালদা নদীর মুখটার মধ্যে, ঠিক মুখটায়। এই বাংকারগুলি খুব শক্তিশালী বাংকার, 65 ওয়ারের সময় করা, মানে ট্রেনের বগি তার উপরে কংক্রিট দিয়ে ঢালাই করা। এইটার জন্য আমাদের ওই মানে 4টা রেল স্টেশন মুক্ত, কিন্তু মাঝখানে এটা একটা বিস্ফোরণের মধ্যে ঢুকেছিল, যেই কারণে সবার গাফফার সাহেবের প্ল্যানিংই ছিল এটার এখান থেকে সে ডেস্ট্রয় করতে হবে। এই জন্য আর গানও আনা হয় এখানে ডেকি টেকি করে। ওই সবসময় এটার পিছিয়ে লোক লাগানো ছিল, ইনফর্মার লাগানো ছিল। তো একসময় ইনফরমেশন আসলো যে ওরা চলে গেছে, পাকিস্তান সেনাবাহিনী রিট্রিট করছে এখান থেকে, কিন্তু ওইটা ছিল ওদেরও ট্র্যাপ। ওরা রাত্রেবেলার নতুন ফোর্স আসছে, দিনের বেলা চলে গেছে, যাতে আমরা মনে করি চলে গেছে, কারণ প্রতিদিন ওইটার উপর আক্রমণ হইতো বাংকারগুলির উপরে। ওই রকম একদিন একটা মিস ইনফরমেশনের উপরে আমাদের তখন কমান্ডার ছিল, প্লাটুন কমান্ডার ছিল আলফার কোম্পানির পাটোয়ারি, উনি বেঙ্গল রেজিমেন্টের একজন সোলজার। সে উইদাউট পারমিশন অফ দ্য কমান্ডার সিও গাফফার সাহেবের অনুমতি ছাড়াই, যেহেতু বাংকারগুলি দখল করা অনেক দিনের প্ল্যান, উনি ইয়ে করলো যে চলো অ্যাটাক করো। তো আমরা অ্যাটাক করলাম, প্রত্যেক একদম 50 গজ সামনে যাওয়ার পরে আর ফায়ার গান দিয়ে ফায়ার করা হলো, সবগুলি বাংকার উঠলো, ওদের কোনো ফায়ার নাই। সুতরাং যেটা ইনফরমেশন পেয়েছি উনি মনে করলো যে এটাই ঠিক, খালি বাংকারে কেউ নাই। আমরা 50 গজের মধ্যে যাওয়ার পরেই কিন্তু ওদের ফায়ার শুরু হলো বাংকারগুলি থেকে। সামনে জমি রাইল একটা খালি, আর কিচ্ছু নেই, আর পানি। যাই হোক, একটা প্রচণ্ড বিপদে আমরা পড়লাম সামনে যুদ্ধে। ওই যুদ্ধেই জাকির ভাই মারা গেলেন, মোস্তাক গুলিবিদ্ধ হইলেন। জাকির ভাইয়ের আপন ভাই, উনিও বিভাগের হুদা সাহেব, উনি আহত হইলেন, ওনার রেসেলারটা বাস্ট হইল। রাত্রেবেলা আমরা যখন ওই মরদেহগুলি নিয়ে আসলাম, রাত্রে সন্ধ্যা জানাজার সময় খোকা ভাইরা সবাই আসলো আর কি, কান্দাকাটি একটা হইচই। মানে আমরা প্রায় 1 মাসের মধ্যে অতিবাহিত হয়েছে। কিন্তু মানে আমাদের নিজেদের, আমরা যারা একসাথে ট্রেনিং করছি, ফার্স্ট মানে মারা গেলেন জাকির ভাই। মোস্তাকের হাত চলে গেল, গলা চলে গেল। তো সব মিলে এখন একসাথে খোকা ভাই করতেছে যে কারো না কারো হেডকোয়ার্টারে যাওয়া উচিত। তো বললাম কেন? খোকা ভাই বলে যে আমরা তো গেরিলা ট্রেনিং করছি, আমরা ঢাকায় যাবো, এই রেগুলার আর্মির সাথে তো মানে রেগুলার আর্মির সাথে ফাইট করার মতো ইয়ে তো আমাদের নাই এখনো। তো এটা নিয়ে হায়দার ভাইয়ের সাথে কথা বলা দরকার। তো দায়িত্ব দিলে বলে যে কাজ করো সাদেক, তুমি তো ছোটো, তোমার কেউ কিছু করবে না, একটা আউটপাস নিয়ে চলে যাও হেডকোয়ার্টারে। তা আমি আর হুদা ভাই, যেহেতু তার ভাই মারা গেছে, তার প্রতি একটা সিম্প্যাথি আসবে স্বাভাবিক। তা আমাদের দুজনকে খোকা ভাই বুদ্ধি দিল যে তোমরা চলে যাও দুজন। তা আমরা হেডকোয়ার্টারে চলে আসলাম, মন্দবাগ থেকে একদম মেলাঘর এসে হায়দার ভাই বললো, শুনলো সব ঘটনা, জাকির ভাই মারা গেছে, মোস্তাক ইনজুর্ড হয়েছে, এরকম সবারই মন টন খারাপ। হায়দার বললো ঠিক আছে, তোমাদের আর যাওয়ার দরকার নেই, থাকো। তো উনি গাফফার সাহেবের সাথে যোগাযোগ করলেন। তখন তো আর এই মোবাইলের যুগ নেই, তার যেই ইসের মাধ্যমে যোগাযোগ করে যে স্টুডেন্ট প্লাটুনের ছেলেগুলিরে পাঠায় দাও। কারণ এর মধ্যে ধরেন ঢাকা শহর তখন তো এটা হলো সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আর কি, ঢাকায় তো তোমার কোনো যুদ্ধ কিচ্ছুই নাই। তো উনার প্ল্যানটা হইলো তোমরা সবাই ঢাকার ছিলাম, আমরা 66 জনে কিন্তু ঢাকার ছিলাম শহরের। বলে যে তোমরা সব ঢাকা যাবা এখন, ঢাকায় গিয়ে তো তোমাকে গেরিলা ফাইটের থেকে তোমরা তো ফ্রন্ট ফাইট করে আসতে একটা অভিজ্ঞতা হয়েছে, এটা তো ইজি তোমাদের জন্য, হিট অ্যান্ড রান, ঢাকায় যাও। এই খোকা ভাইরা আসলো, আমি আসলাম আরেকজনের সাথে, উনি নাজমুল কবির যুদ্ধকালীন কমান্ডার ছিল, রমনা থানা কমান্ডার ছিল, আর খোকা ভাইরা আসলো আরেক গ্রুপ, 2টা গ্রুপ। আমরা খোকা ভাইদের 4-5 দিন আগে আসলাম। আমরা এসে ইয়ে করলাম শেখের জায়গা, ঢাকার পূর্বাঞ্চলে। খোকা ভাইরা আমাদের থেকে আধা কিলোমিটার দূরে নাগদার পারে প্রথম ক্যাম্পটা করলো। আচ্ছা যাই হোক, এটা যুদ্ধের ঘটনা। খোকা ভাই স্বাধীনতা উত্তর উনি কিন্তু প্রথম জড়াইলেন মুক্তিযোদ্ধা সংসদের উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। তখন মাহফুজুর রহমান সাহেব চেয়ারম্যান ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন মেজবাউদ্দিন সাবু। ওনাদের হাত দিয়ে আসলে মুক্তিযোদ্ধা সংসদ বিকশিত হয়। এবং খোকা ভাই মুক্তিযোদ্ধা সংসদ থেকে বেরিয়ে এসে প্রায় 3-4 বছর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব নিয়ে জড়িত ছিলেন। এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবটাকে এই পর্যায়ে নিতে উনি মামলা খাইছেন, বিভিন্ন প্রতিকূলতাকে উনি ওভারকাম করছেন। এবং উনার নেতৃত্বেই কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ক্লাবটা মানে ঢাকার গলির ক্লাবের মধ্যে সবচেয়ে ভালো একটা ক্লাব হিসেবে ফার্স্ট ডিভিশন লিগে গেল, হইল, ওনার চ্যাম্পিয়ন হইল। তারপরে আবার খোকা ভাই, এটা আমার মনে হয় যে মাহফুজ ভাইয়ের ছিল, ভাবি ছিলেন জাহানারা বেগম, ওনার মাধ্যমে উনি বিএনপিতে যোগ দিলেন।
সক্রিয়ভাবে। এবং বিএনপিতে যোগ দেওয়ার আগে আমরা যারা ওনার সহকর্মী, ছোট ভাই, একসাথে যুদ্ধ, সবাইকে কিন্তু উনি জানাইছে যে আমি সক্রিয়ভাবে বিএনপি রাজনীতিতে যাইতে চাইতেছি। তো উনি গেলেন এবং নমিনেশন পাবেন কিনা ঠিক ছিল না, নমিনেশন পেলেন। এবং ভাই যেটা বলছে সোহরাব ভাই, যে উনি একটা অবিশ্বাস্য ঘটনা ঘটলো যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তার কাছে প্রায় 30,000 ভোটে পরাজিত হলেন। মানে তার অ্যাকসেপ্টেন্সের বিষয়টা বলি, যে খুব অল্প দিনের রাজনীতিতে, বিএনপির পলিটিক্সে খুব অল্প সময়ে সবচেয়ে বড় ইয়েটাই হলো, পরাজয়টা হইল শেখ হাসিনার খোকা ভাইয়ের কাছে। এবং খোকা ভাই যেটা বলছেন, খোকা ভাই রাজনীতিবিদ থেকে বেশি ছিল সাধারণ মানুষের বন্ধু। এবং খোকা ভাই দেখেন, উনি মেয়র হওয়ার পরে প্রথম মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ইয়ে করবো আমরা 16 ডিসেম্বর, একটা দিন অন্তপক্ষে সবাই একসাথে হবো 2 নম্বর সেক্টরের, উনি যেহেতু 2 নম্বর সেক্টর ছিল। তা আমরা তাকে পরামর্শ দিলাম যে খোকা ভাই, আপনি যেহেতু ঢাকার মেয়র, 2 নম্বর সেক্টর করবেন, ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধা সবাইকে ইয়ে করেন। বলে আমি তো এগুলি ঠিকানা জানি না। তা আমরা তখন একটা সংগঠন করতাম, ইশতিয়াক আজিজ উলফাত আর আমি, মুক্তিযোদ্ধা গণপরিষদ। আমাদের প্রায় 1800 মুক্তিযোদ্ধাদের ফোন নাম্বার যোগাযোগ ছিল। তা আমি বললাম আমাদের কাছে কিন্তু লিখে, বলে যেগুলি নিয়ে আসো। এবং উনি বৈশা এই সমস্ত লোকগুলিকে নিয়ে, এবং প্রত্যেক 16 ডিসেম্বর খোকা ভাই যে কয়েকদিন বাইচা ছিল অন্ততপক্ষে, পুনর্মিলনটা হইতো আসলে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলন হইতো। সব সেক্টর কমান্ডার, যে কথাটা আপনি বলছেন, উনি দলীয় বিবেচনা করতেন না, সবাইকে দাওয়াত দিতেন এবং সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করতেন। এবং খোকা ভাইয়ের মৃত্যুটা দেখেন, উনি ক্যান্সারে আক্রান্ত, বারবার তাকে আসতে দেওয়া হইল না। এবং উনি যখন মারা গেলেন, মানে আমরা অন্ততপক্ষে ওনার যারা সাথে খুব কাছে ছিলাম, আমরা খুব ফিল করলাম যে এরকম একটা লোক ক্যান্সার আক্রান্ত মারা যাবে, তার দেশে আসতে দিতেছে না। যাই হোক, উনি আল্লাহ ওনাকে নিয়ে গেলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আমি মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক, আমাদেরকে ডাইকে বললো যে এখন তো একটা দৌরত্ব চলতেছে রাজনীতি, জানোই, শহীদ মিনারে খোকার একটা করতে হবে, তোমরা এটা অ্যারেঞ্জমেন্ট করো। যাই হোক, আমরা যে কোনোভাবেই হোক, ঢাকা শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ ছিল, সারা রাত করে খোকা ভাইয়ের এটা করলো। এবং খোকা ভাইয়ের লাস্টটা আসার পরে যা হইল সোহরাব ভাই, এটা তো মানে অস্বাভাবিক ঘটনা। 6টা জানাজা, কোনো জানাজাই মানুষ, মানে মানুষের ঢল একটা। মানে উনি যে একজন বিরল লোক, অনেক বড় বড় নেতা হয়েছে আফটার লিবারেশন বাংলাদেশে, এবং খোকা ভাইয়ের মতো এত পপুলার কোনো রাজনীতিবিদ আসলে আমি দেখি না। এটা মানে কোনো পক্ষপাতিত্বের বিষয় না। যারা দেখছেন ওই 6টা জানাজা, কোনো জানাজার থেকে লোক কম হয় নাই। এবং খোকা ভাইয়ের মৃত্যুর পরে আসলে আমরা মুক্তিযোদ্ধারা আমরা কষ্ট পাইছি সবচেয়ে বেশি, কারণ উনি খালি যেমন, আপনার কাছে আমি আসছি পরে। জি সৌরভ ভাই, আপনি খোকা ভাইয়ের কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ, যেটাকে বলে আর কি? সাদামাটা জীবন, সাধারণ জীবন, আচ্ছা। এবং কর্মীদের সঙ্গে তার মেলামেশা, দলের বাইরের মানুষের সঙ্গে তার সম্পর্ক, এবং নিজের অবস্থান থেকে সাধ্যমতো মানুষকে সহায়তা করা, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে। এটি তিনি যেটা ভাই বললেন, যে তিনি যখন দায়িত্বে ছিলেন মন্ত্রী অথবা মেয়র, তখন তিনি এই বিভাজনটা করতেন না। এটি একটি, এবং তিনি ঢাকা শহর নিয়ে তার একটা স্বপ্ন ছিল, বিশেষ করে পুরনো ঢাকা, যে পুরনো ঢাকাকে নতুন করে সাজাতে হবে, একটা বাসযোগ্য ঢাকা শহর তৈরি করা। এবং সেটার জন্য ওই আবার আমাদের কাঠামোগত দুর্বলতার দিকে যেতে হয়, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, যেটা সিটি কর্পোরেশন তো একার কাজ নয়, একা পারবেন না। আবার সিটি কর্পোরেশন কোনো মেয়রই স্বাধীনভাবে কাজ করতে পারেননি এ পর্যন্ত, না তিনিও পারেননি। তা সুতরাং তিনি যা চেয়েছেন সেটা পারেননি, এটা হচ্ছে তার অপূর্ণতা বা দুঃখবোধ। কিন্তু তিনি স্বপ্নটা রেখে গেছেন। আবার মনে আছে তিনি একবার তো বিরোধী দল তখন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিলেন, মানে রাস্তায় আন্দোলন করতে যেয়ে। আবার বিরোধী দলের তখনও হয়তো আওয়ামী লীগের কোনো নেতা তার প্রতি সহানুভূতি জানিয়েছেন, বলেছেন। আবার আওয়ামী লীগের নেতা যখন রাস্তায় নাজেহাল হলো এবং রক্তাক্ত হলেন, তিনি কিন্তু নিজে গিয়েছিলেন। এই যে পারস্পরিক সহমর্মিতা, মমত্ববোধ, মানবিক দিক ছিল, মানবিক দিকটা আমি মনে করি তার এটাই। আর সবার হতে চেয়েছেন, সবার হয়েছেনও তার অবস্থান থেকে। দল যদিও কোনো দলই আমাদের
দলীয় নিজের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে না। রাজনীতি এমনই আমাদের তবে তিনি যতদিন দেশে ছিলেন সেটা চেষ্টা করেছেন সেটি থেকে দূরে থাকতে, সেটি থেকে মুক্ত থাকতে। না, আপনি যে মানবিক দিকের কথা বললেন, আমার অভিজ্ঞতা হচ্ছে আমি যখন নিউ ইয়র্কে হাসপাতালে অসুস্থ, তিনি তো গুরুতর অসুস্থ তখন, ডাক্তাররা বলছে যে ওনার যে চলাফেরা করা কি, তো আমাকে দেখার জন্য তিনি যেভাবে হাসপাতালে ছুটে এসেছিলেন আজও আমাকে কাঁদায়। না, একজন মানুষ তো বড় হয় তার কাজে, কথায় নয়। কথা তো আমরা অনেক বড় বলতে পারি, কিন্তু এই মানুষের প্রতি মানুষের যদি ভালোবাসা না থাকে, এবং রাজনীতিকদের বিশেষ করে আমাদের রাজনীতিতে যারা কি বলে অবস্থান তৈরি করে নিয়েছেন, যারা খ্যাতি অর্জন করেছেন, তাদের এই গুণটা কিন্তু ছিল অন্তত 90 পর্যন্ত বলবো, বা তার আগে স্বাধীনতার পরও। কিন্তু পরে এই সাম্প্রতিককালে রাজনীতিটা কেমন ক্লিশে হয়ে গেল। রাজনীতির জায়গা নেই, রাজনীতির জায়গা নেই। আবার রাজনীতি কোনটা অপরাজনীতি এই বিভাজন করাই এখন কঠিন। আমরা কেউ তো বলেন দেশে রাজনীতি নেই, তো এটা আবার রাজনীতি না থাকাটাও কিন্তু একটা রাজনীতি। হ্যাঁ, তাও ঠিক। হ্যাঁ, কারণ এই যে রাজনীতিকদের হাতে রাজনীতি না থাকা, না রাখা, সেটা তার মহড়া তো আমরা গত 15-16 বছর বা তারও আগে থেকে দেখে আসছি। এবং রাজনৈতিক দলের যারা তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব, তারা কি রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারছে? আমরা তো অনেক সময় দেখি অনেক দলের রাজনীতি নিয়ন্ত্রণ করে অন্য কেউ, এবং হঠাৎ করে যারা আসেন দলে যুক্ত হন, তাদের 50 বছরেও তাদের কোনো সংযোগ ছিল না ওই দলের সঙ্গে, কিন্তু দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। এরকম তো সব দলেই আছে, যেটি আপনি বলেন রাজনীতি আর রাজনীতির মধ্যে নেই। আবার মুজাফফর আহমদ, আবার অনেকে বলেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশিরা ঠিক করে না। সেটা তো এই সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে এই কথাটা খুবই উচ্চারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানা নেতাদের বক্তৃতা বিবৃতিতে। এখন নেই যে আমরা যদি এটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাহলে তো আমাদের প্রথম কাজ হচ্ছে দল মত নির্বিশেষে সবাই যে সেই নিয়ন্ত্রণটা দূর করা। কারণ আমরা এবং সেটা স্বাধীনতার পর থেকেই কিন্তু এই অভিযোগ বেশ জোরদার। যখন যে দল ক্ষমতায় থাকে তার বিরোধীরা বলে যে দেশ বিক্রি করে দিয়েছে। আচ্ছা, দেশ বিক্রি করেছে যদি সেটা জানতেই পারে, তাহলে তো প্রথম কর্তব্য হচ্ছে দেশ রক্ষা করা। এখন আমরা কি দেশ রক্ষা করতে চাই না যারা বিক্রি করেছে এরা যে মানে তাদেরকে সরিয়ে ওই একই কাজ আমরা করি? এটাই তো রাজনীতিকদের আমরা দেখে আসছি, কিন্তু সেটা তো নাই। যাই হোক, তবুও আমরা তো আশা তো হারাতে হয় না, মানে আশা রাখতে হয়, না হলে সামনে মানুষ বেঁচে থাকবে কি করে? দেখুন, এই যে জুলাই 24-এর এত বড় গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণত্যাগ, জীবনদান, আর তারপর পরিবর্তনটা আমরা কি দেখলাম? রাজনীতির মৌলিক কোনো পরিবর্তন হয়েছে? এত সংস্কারের কথা হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে কি সংস্কার হয়েছে? ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে? কি নীতি গ্রহণ করা হয়েছে যাতে মানুষ আশা করতে পারে? আমরা যে রাজনীতি নিয়ে এই যে সংস্কার কমিশন, ওই জাতীয় ঐকমত্য কমিশন, এবং 8 মাস ধরে আলোচনা করেও একটা সুরাহা করা গেল না যে নির্বাচনটি কিভাবে হবে, গণভোট কবে হবে। আর সুতরাং তারপরেও বলবো যে এক ধরনের নির্বাচনী হাওয়া তো বইছে, এবং বিএনপি সর্বশেষ যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তারা যে নির্বাচনমুখী বা নির্বাচনে আগ্রহী সেটা প্রমাণ করছে। এর আগে জামাত ইসলামেও অনানুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে, আর সেখানেও কোথাও কোথাও একটু অভিযোগও আছে যে এই যে বিএনপির প্রার্থী তালিকার ক্ষেত্রে যারা দীর্ঘদিন জেল জুলুমের শিকার হয়েছেন, যারা বিগত সরকারের নানাভাবে নিগৃহীত হয়েছেন সরকারের দ্বারা, তাদের সবার ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে কিনা, সবাই সেই তার যে সম্মান পাওয়ার কথা, তার যে
কাজের যে স্বীকৃতি পাওয়ার কথা সেটা পেয়েছেন কিনা। আবার যদি অন্য দিক থেকে বলি যে এক ধরনের পেয়েছে, কারণ বিএনপি বা আওয়ামী লীগের মতো এত বড় দল যেখানে বেশিরভাগ আসনেই একাধিক যোগ্য প্রার্থী, একাধিক অভিজ্ঞ প্রার্থী থাকেন, একাধিক না 3, 4, 5, 6, কিন্তু বেছে নিতে হবে একজনকে, এবং 2-3টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি। এটি বলবো যে বিএনপির গত 1 বছরের যে বিশৃঙ্খল অবস্থা ছিল সাংগঠনিকভাবে, এই গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে এবং হানাহানি, আর আশা করি যে প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে সেটি একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারবে, কারণ তার উপরে কিন্তু নির্ভর করছে। এবার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মনোনয়ন ফর্ম কিন্তু বিক্রি হয়নি, কোনো ইন্টারভিউ হয়নি, তাইলে কিভাবে মনোনয়নটা চূড়ান্ত করা হলো? নিশ্চয়ই পিছনে রহস্য আছে। না, রহস্য কি, দলীয় সূত্রে যেটা বলা হয়েছে যে তারা প্রতিটি আসনে 300 আসনেই তারা জরিপ করেছে আর জনপ্রিয়তা যাচাই করেছে। আরেকটি ভরসা এবার দলীয়ভাবে না, অন্যরা করেছে, অন্যদের দিয়ে দল করিয়েছে। আরেকটি বিষয় যে শেষ পর্যন্ত কিন্তু বিএনপির ভরসা খালেদা জিয়া, এবং তিনি শারীরিকভাবে অসুস্থ, তারপর 3টি আসনে তাকে প্রার্থী করা, এটার মধ্য দিয়ে যে খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমন আপসহীন নেত্রীর স্বীকৃতি পেয়েছেন, এখনও বিএনপি মনে করে যে তিনি দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে পারবেন। এ কারণেই তার একাধিক আসনে, 3টি আসনে তার যে প্রার্থিতা, এবং তিনি নির্বাচনী প্রচারে যেতে পারুন না পারুন, বিএনপি নেতৃত্ব মনে করে তার নামেই দলকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। আপনার কাছে আসছি পরে। সাদেক ভাই, সুযোগ পেলাম আপনাকে অনেক দিন পরে, সেটা হচ্ছে যে সরকার বদলায়, মুক্তিযোদ্ধা বদলায় যায় কিভাবে? মুক্তিযোদ্ধা বদলায় না, আমার মনে হয় এটা ঠিক না। তাইলে? কারণ যুদ্ধকালীন প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদ, যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী সাহেব, উনাদের যে লেখা, এতে দেখা যায় যে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 80,000 ট্রেন্ড, এবং যারা ভিতরে এবং আরো ট্রেনিং এর অপেক্ষা ছিল সব মিলে 1,10,15 এর উপরে না। জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্র ক্ষমতা যখন ছিলেন তখন মুক্তিযোদ্ধাদের একটা তালিকা করার চেষ্টা করলেন, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম, এবং উনি একটা তালিকা করলেন 7 জন সচিব কমিটিতে, এবং উনি এটা চেয়ারম্যান। ওই তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা হইল 1,02,000। তখন ভাতা টাতা ছিল না, কিছুই না। আজকে ভাতাই পায় নাকি 1,97,000 লোক ভাতা নেয় এখন, আর ভাতা নেয় না এরকম আছে আরো 10,000। আচ্ছা, কিন্তু তারা তালিকাভুক্ত ভাতা নেয় না, সম্মান এটা নেয় না। তার মানে 2.25 লাখ এখনো ভাতা পায়। উনাদের স্টেটমেন্টে 80,000 থেকে 1 লাখ মুক্তিযোদ্ধা। বয়সের কারণে ধরেন আমি তো ফার্স্ট ইয়ারে পড়তাম, বয়স মানে কম বয়সীদের মধ্যে আমি ছিলাম অন্যতম, তা আমারই তো 71 হয়ে গেল। বয়সের কারণে তো অর্ধেকের বেশি নাই। তারপরে মুক্তিযোদ্ধা হয়েছে না 2 লক্ষের উপরে মুক্তিযোদ্ধা। রেজাউল সাহেব যুদ্ধের সময় 7 বছর মন্ত্রী ছিলেন, উনিও তো মুক্তিযোদ্ধা হয়েছে। রফিক আপনার ওই যে সামিট গ্রুপের আজিজ সাহেবের ছোট ভাই, আওয়ামী লীগের এমপি ফারুক সাহেব, উনি পাকিস্তান সেনাবাহিনীর সাথে ছিলেন যুদ্ধকালীন সময়, হি ওয়াজ অ্যারেস্টেড, সেও মুক্তিযোদ্ধা হয়েছে। তো মুক্তিযুদ্ধ তো বদলাইছে, মানে কি পরিমাণ মুক্তিযোদ্ধা যে বদলাইছে মতি ভাই। যুদ্ধাহত কি অবস্থা? আচ্ছা, যুদ্ধাহত প্রথম 2টা তালিকা যে হয়েছে যুদ্ধাহতদের, এই 2টা তালিকায় মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 1800 মতো। তো দেখা গেল 2004 সাল থেকে শুরু হয়ে 2022 সাল 24 সাল পর্যন্ত নতুন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়েছে আরো 11,500। 11,500 নতুন মুক্তিযোদ্ধা 2004 সালের পরে এইসব মুক্তিযোদ্ধা। তাইলে মুক্তিযোদ্ধা মন্ত্রী যেটা বললো যে আমরা এখন নিজেরাই লজ্জা পাই আসলে, মানে মানুষ মনে করে ভুয়া না আসল। মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের সরকারগুলি কখনোই আন্তরিক ছিল না, কারণ যুদ্ধের পরে খুব ইজি ছিল মুক্তিযোদ্ধাদের তালিকা করা, খুব ইজি। আমার কাছে কষ্ট নিয়েছেন, আমাকে একটা কাগজ ধরাই দিলেই হইতো, আমাকে বেতন দিয়েছেন একটা কাগজ ধরাই দিলেই হইতো, আমরা করি নাই। এবং আজকে সবচেয়ে দুঃখের বিষয় দেখেন, শহীদদের তালিকায় নাই। 30 লক্ষ শহীদ বলি, আপনি শহীদের তালিকা দেখেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে 3,500 4,000 লিস্ট পাওয়া যায়, মানে নেয় শহীদ হিসাবে টাকা নেয়, কিন্তু
মানে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যে তালিকা করাইছিলেন তখন একটা কমিটি দিয়ে, এখন আসাদুল্লাহ সাহেব জীবিত আছে, ওনারা 33,000 থেকে 39,000 শহীদের তালিকা তৈরি করতে পারছিলেন। তো মুক্তিযুদ্ধটাই আসলে মানে আমি জানি না কেন মুক্তিযুদ্ধটাকে সামনে আনতে চায় না কেউই না, মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করে, পণ্যের মতো ব্যবহার হয়েছে মুক্তিযুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধকে সম্মান করা একটা জাতির জীবনে তার বারবার আসেন একবারই, কিন্তু সেই মুক্তিযুদ্ধ রয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, অসম্মানিত। আমরা কিন্তু আশাই করছিল, আমাদেরকে বলছিল সবাই যে এই মুক্তিযোদ্ধাদেরকে দেশ পুনর্গঠনে কাজে লাগানো হবে, বিশেষ করে মরহুম তাজউদ্দিন সাহেব একটা মিলিশিয়া বাহিনী গঠন পরিকল্পনা, বাজেট সব নিয়েই আর শেখ মুজিবুর রহমান সাহেবকে উনি দিছিলেন, কিন্তু এটা গ্রাহ্য করেনে ফালাই দেওয়া হয়েছিল। এবং মুক্তিযোদ্ধাদেরকে দেখেন 10 তারিখে উনি পাকিস্তান থেকে আসলেন, রেসকোর্স ময়দানে ডাকলেন, অস্ত্র জমা নিলেন, সবার বলে যার যার কাছে ফিরে যাও। অনেকের তো ফিরে যাওয়ার মতো জায়গা ছিল না, মা রেপ্ট, বাপ মারে মেরে ফেলাইছে, বাড়িঘর পোড়াই দিছে, দেশ পুনর্গঠনের ইয়ে তো দূরে থাক, মুক্তিযোদ্ধারা এমন একটা অবস্থা হলো তারপরে প্রচার প্রপাগান্ডা এমন মতি ভাইরা তো কালে সাক্ষী, আপনারা কালে সাক্ষী, যে মুক্তিযোদ্ধা মানে হাইজাকার, মুক্তিযোদ্ধা মানে মানে চরিত্র হননের একটা উৎসব। এবং মানে 75 সাল পর্যন্ত শুধু রাজনৈতিক মত পার্থক্যের কারণে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করছে। আমি ঢাকা শহরের অন্তপক্ষে 25 জনের নাম বলতে পারবো যাদেরকে কিল করাইছে, তখন একটা স্পেশাল টিম হয়েছিল এসপি মাহবুবের নেতৃত্বে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কিল করে দিছে। এবং এই এখন যেটা দেখলাম গত সরকারের সময় ক্রস ফায়ারে মারা গেছে জুয়েল, শহীদ জুয়েল, আমাদের নিজেও একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার সময় কিলিং হয়েছে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা। হি ওয়াজ দ্য চিফ অফ ওই স্পেশাল টিম, 75 পর্যন্ত একটা টিম ছিল যারা এই কিলিং এর সাথে জড়িত ছিল, এবং এটা নিয়ে মামলা হয়েছে, সাজা হয়েছে এদের অনেকের। ভাই আমাকে একটা বিরতি দিতে হচ্ছে। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার কাছে আসছি আবার, সৌরভ ভাই আপনার কাছে আসবো। দর্শক আমরা বিরতি যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্ট লাইনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সাদেক আহমেদ খান, দুজনকে আবারও স্বাগত। সোহরাব ভাই, যেটা নিয়ে আমরা শুনছিলাম, এই সার্টিফিকেট নিয়ে, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে অসংখ্য বহু আলোচনা হয়েছে, আলোচনার শেষ নেই এবং এটার সমাধানও নেই, জবাবদিহিতা নেই আর কি। জবাবদিহিতা আসলে কোনো ক্ষেত্রেই নেই। জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা যায়? নেই বলেই তো এই অবস্থার পরিবর্তন হয়, নেই বলেই তো বারবার গণ অভ্যুত্থান হয়, নেই বলেই তো গণতন্ত্র কাজ করে না, এবং আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হই, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর গণতান্ত্রিক থাকি না। নাহলে 90-এর গণ অভ্যুত্থানের পর তো ধারণা করা গিয়েছিল, আশা করা গিয়েছিল যে একটা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে, জবাবদিহির মধ্যে আসবে, ন্যায় নীতি অনুসরণ করবে রাষ্ট্রের যারা পরিচালক, রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা। একটা এখানে রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, আমলাতন্ত্রের দৌরাত্ম্য, এবং সব মিলে মূল্যবোধের সংকট, মূল্যবোধের অবক্ষয়। বিচ্ছিন্নভাবে কিন্তু একটি প্রতিষ্ঠানকে একেবারে সর্বাঙ্গ সুন্দর করা যাবে না। সামগ্রিকভাবে যদি আমরা সেটি না দেখি, আপনার এই যে জুলাই অভ্যুত্থানের পর মানুষের আশাটা কোথায়, হিমালয় পর্যন্ত চলে গেছে, যে হিমালয়ের উচ্চতায়, যে বাংলাদেশে আর কোনো অন্যায়, দুর্নীতি আর কোনো থাকবে না। কিন্তু আমরা কাঠামোগত রাষ্ট্রীয় পর্যায়ে কোনো পরিবর্তন দেখছি? হ্যাঁ, তো এই যে পরিবর্তন না দেখাটা, এখন জবাবদিহিটা কে আদায় করবে? জবাবদিহি আদায় করবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যে যার অবস্থান থেকে। আমরা আবার যে যার অবস্থান থেকে প্রথমত হচ্ছে যোগ্য লোককে যোগ্য জায়গায় দেয়া, আর সেই যোগ্যতা সে ন্যায্যতা অনুযায়ী তার কাজ করে, ন্যায্যতার ভিত্তিতে কাজ করা। এগুলো যদি হয় প্রতিটি ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। তাহলে ধরেন ব্র্যাকের মতো প্রতিষ্ঠান কি করে তৈরি হলো? একজন মানুষ প্রতিষ্ঠানটি করেছে, কিন্তু তিনি ক্ষমতা দেখিয়েছেন, তিনি নিজেকে মানে বিশ্ব নেতা হিসেবে পরিচিত করতে চাননি। তিনি কাজ করে গেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন। সেই দিরাইশাল্লার সেই হাওর অঞ্চল থেকে শুরু করে পুরো বাংলাদেশে এক ধরনের পরিবর্তন করেছে, এবং 36টা দেশে তা এই ব্র্যাক কাজ করেছে। তো এরকম স্বপ্নিক মানুষ দরকার, আর স্বপ্নটা পূরণ করার জন্যে একটা বাহিনী দরকার, সেটা তো আমাদের মধ্যে নেই। আমি আসছি আপনার কাছে পরে। সাদেক ভাই, 1971 সনে
মহান মুক্তিযুদ্ধে আপনি অংশ নিয়েছিলেন, বেঁচে থাকবেন কি থাকবেন না এটাও চিন্তা করেননি, কিন্তু একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা কি ছিল? আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, পশ্চিম পাকিস্তানের দ্বারা শোষিত ছিলাম, এবং আমাদের যারা এই অঞ্চলের মানুষ যতই লেখাপড়া জানুক, চাকরি বাকরি সব ক্ষেত্রে একটা বৈষম্য ছিল। আমার বাবা 25 সালে গ্র্যাজুয়েশন করছে, তারপরে উনি আপার ডিভিশন ক্লার্ক, 25 সালে গ্র্যাজুয়েশন করে, এবং অল অ্যালোন সে এন্ট্রান্সও ফার্স্ট ক্লাস ছিল। বাবার কথা বললাম, এরকম সবারই আর কি। আমরা কিন্তু মনে করছিলাম যে যুদ্ধের পরে এই বৈষম্যটার অবসান হবে, আমরা একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর সামনে দাঁড়াবো। কারণ যুদ্ধ করে দেশ স্বাধীন তো খুব কম দেশ হয়েছে এইভাবে আমাদের মতো রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে, একদম মানে অস্ত্রহীন লাঠি সোটা দিয়ে লড়াই শুরু করে সেই লড়াই আমরা রক্তাক্ত লড়াই নিয়ে গেলাম, এবং একটা ঘুমন্ত জাতি হঠাৎ করে যোদ্ধায় পরিণত হইল। এটা তো একটা বিরাট মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন। এবং আমরা কিন্তু খুবই আশাবাদী ছিলাম যে অন্ততপক্ষে একটা আত্মমর্যাদাশীল জাতি, আমরা রাষ্ট্রের কাছে সম্মান পাব এবং রাষ্ট্র মেরামতে আমরা কাজে লাগব। কিন্তু খুব অল্প সময় কিন্তু আমাদের স্বপ্ন ভঙ্গ হইল। দেখলাম 16 তারিখ দেশ স্বাধীন হলো, 17-18 তারিখ থেকেই দেখলাম অনেক মুক্তিযোদ্ধা। ঢাকা শহর তখন ছোট্ট, গুলিস্তানে কামান দেখতে মানুষ যাইতো, এত ছোট ঢাকা শহর। দেখলাম এত মুক্তিযোদ্ধা সব রাইফেল নিয়ে জিপ নিয়ে ঘুরতেছে। দেখা গেলো ওই 16 তারিখে রাজাকার আলবদরদের আর্মস ফালাই গেছে, এটা নিয়ে বিশাল এক মুক্তিযোদ্ধা বহর হয়ে গেল, যাদেরকে আমরা তখন বলতাম 16 বেঙ্গল। এটা কথায় কথায় ছিল 16 বেঙ্গল, ষোড়শ বাহিনী, মানে 16 তারিখের পরে এরা সব মুক্তিযুদ্ধ হয়ে গেল। এবং যে সরকার দায়িত্ব ক্ষমতায় আসলেন, তারা যেহেতু, আমি একজনও করে নাই বলবো না, কিন্তু নেতৃত্ব পর্যায়ে কেউ যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, একজনও না। বলতে পারেন মায়া তখন ছাত্র ইউনিয়ন করতো, যুদ্ধ করছে আনডাউটেডলি, আমাদের দোস্তগির যুদ্ধ করছে আনডাউটেডলি, কিন্তু কেউ তখন আওয়ামী লীগের নেতা না। কিন্তু আওয়ামী লীগের কোনো একজন নেতা, আমি যেখানে ট্রেনিং করছি হেডকোয়ার্টার ঢাকা, নোয়াখালী, ফরিদপুর, কুমিল্লার মানুষ, আমরা একজন আওয়ামী লীগের নেতারও কিন্তু যুদ্ধক্ষেত্রে পাই নাই, একজন কেউ না, নট এ সিঙ্গেল ওয়ান। যেই কারণে মনে হয় যে যুদ্ধের প্রতি তাদের একটা অনীহা ছিল, এবং যোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারেও তাদের একটা অনীহা ছিল, অথবা কার্পণ্যবোধ ছিল, অথবা নিজেদের মানে জাহির করার কিছু নাই দেখেই হয়তো তারা এটাকে ওইভাবে দেখেন। দেখেন এই যে মুজিবনগর সরকার হইলো, শেখ মুজিবুর রহমান 75 সাল পর্যন্ত বাইসে হইলো, একবারও দেখতে যায়নি এখানে, একবারও না, কোনোদিন যায়নি। তো এই রাষ্ট্র যদি এইসব জিনিস না দেখে, তাইলে আপনি ব্যক্তিগত পর্যায়ে এটা অসম্ভব। এবং মুক্তিযুদ্ধের পরেই কিন্তু স্বপ্নভঙ্গ হইল আমাদের, মানে আমাদের তো চরিত্র হনন হইলই। আর দেখলাম মানে মুক্তিযোদ্ধার নামে এরা যা করলো, অল্প কিছু লোক টিসিবির ইয়ে থেকে রেশন কার্ড 1200-1400 করে রেশন কার্ড, এই টিসিবির দুধ, এই লুণ্ঠন, এবং এটার প্রতিবাদ যারা করছে তাদেরকেই কিন্তু তারা আজকে, তখন হয়তো ওইভাবে প্রকাশিত হয়নি কারণ মিডিয়াও এত স্ট্রং ছিল না, তখনও কিন্তু এই হত্যা গুম খুম হয়েছে। আমাদের এই জাতীয় দলের ক্রিকেটার জুয়েল ভাই শহীদ 71 সালে, তার ছোট ভাই ছিল রয়্যাল, কোনো পলিটিক্স করতো না, এই ছেলেটার হোটেল থেকে ধরে নিয়ে কিল করে দেওয়া হয়েছে, এবং পরের দিন পত্রিকায় দিছে পুলিশের সাথে গোলাগুলি করে মারা গেছে। তো এইরকম অজস্র ঘটনা তখন ঘটছে। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান যেখানে প্রাপ্য ছিল, সম্মান তো দেয় নাই, অসম্মানের চরম। এবং আপনি সোহরাব ভাই যে কথাটা একটু আগে আমরা আলাপ করতেছিলাম, যে যারা পাকিস্তানে ছিল তাদেরকে দেশে না, আবার আর্মিতে রিহ্যাবিলিটেট করা হলো। দেখা গেলো একটা মনস্তাত্ত্বিক লড়াই এদের মধ্যে শুরু হইলো। আপনি যে কথাটা বললেন, সেনাবাহিনীতে একদিনের সিনিয়র হইলো কিন্তু সিনিয়র স্যার বলতে হয়, তখন জুনিয়র একটা অফিসার যখন তার বস হয় তার তো মনস্তাত্ত্বিকভাবে লাগেই। আমাদের দেখেন যুদ্ধের পরেই যা হলো, জিয়াউর রহমান সাহেব ছিল সিনিয়র মোস্ট, স্বাধীনতা ঘোষণাও করলেন, সম্মুখ থেকে যুদ্ধের নেতৃত্বও দিলেন, তাকে কিন্তু সেনাবাহিনীর প্রধান করা হয় নাই, করা হইল শফিউল্লাহকে। আমি জানি না কথাটা কতটুকু সত্যি, আমি আমার মুক্তিযোদ্ধা বন্ধু বা পরিচিত যারা মুক্তিযোদ্ধা অফিসার সেনাবাহিনীর, তারা বলে শফিউল্লাহ নিজেই শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে গেছিলেন, বললো যে এটা নিয়মের ব্যত্যয় হচ্ছে, আপনি জিয়াউর রহমানের কোথাও অ্যাম্বাসেডর করে পাঠাই দিয়ে আমাকে তো বানান। গেছিলেন কিনা জানি না, কিন্তু এই আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার সরকারের আমলে উনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, একটা অনুষ্ঠানে বলেছিলেন যে জিয়াউর রহমানকে বাদ দিয়ে আমাকে সেনাপ্রধান করাটা ভুল হয়েছে। না উনি গেছেন সোহরাব ভাই শিওর, হ্যাঁ উনি গেছেন, এটা বলছিল যে জিয়াউর রহমান আপনি অ্যাম্বাসেডর হিসেবে পাঠাই দেন, এটা ঠিক হচ্ছে না, কিন্তু উনি এটা শুনে নাই। মানে দলীয় আনুগত্যটাকে উনি অনেক বেশি প্রাধান্য দিছে,
এবং উনি পাকিস্তান থেকে আসলেন যেদিন, মতি ভাই আছেন, আমি একজন সিনিয়র সাংবাদিকের কাছ থেকে শুনছি উনি সেই প্লেনে ছিলেন। উনি প্লেন থেকে নেমে তাজউদ্দিন সাহেব যখন কাঁদতেছিল, উনি প্রথম কথাটা নাকি বলছিল যে পাকিস্তানটা ভেঙে ফেললি তাজু। আমি যার কাছ থেকে শুনছি আমি তাকে খুব বিশ্বাস করি, সম্মান করি, উনি দুনিয়াতে নাই। উনি প্লেনেই আসছিলেন এবং প্লেনে আসতে আসতে সামাদাদা সাহেব ছিলেন সিলেটের ভাইদের এলাকার, উনি শেখ মুজিবুর রহমান সাহেবকে কানে কানে বলতেছিল যে আপনার প্রথম কাজটাই হলো গিয়া ডিজাইন করতে হবে এই মুক্তিযোদ্ধাদেরকে, এগুলি সব বামপন্থী, এগুলি ভাসানির লোকজন আর বামপন্থীরা, আপনার বঙ্গবন্ধু আপনার প্রথম কাজ হলো মুক্তিযোদ্ধাদেরকে ডিজার্ভ করা। এবং উনি ওই কাজটাই করলেন। সবার আগে আমাদের অস্ত্র নিলেন এবং আমরা হয়ে গেলাম অসহায়, মানে প্রতিবাদ করার শক্তি তো নাই। আমরা যুদ্ধ করছি সেনাবাহিনীর অধীনে, 11টা সেক্টর আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, এরা চলে গেল সেনাবাহিনীর সব ক্যান্টনমেন্টে, আমরা অসহায় রাস্তায় পড়ে রইলাম। আমরা কিন্তু প্রতিবাদও করতে পারি নাই। রাষ্ট্র ক্ষমতায় ভাগ চাওয়ার তো মানে কল্পনাই করা যায় না, কারণ তখনকার ছাত্র সমাজ, যুব সমাজ ওই রাস্তায় কখনো চিন্তা করে নাই। কিন্তু আমরা যেটুকু প্রাপ্য ছিল রাষ্ট্রের কাছে সম্মান, আমরা বঞ্চিত হইলাম এই আওয়ামী লীগের রাজনৈতিক বিশ্বাসঘাতকতাই বলবো। কারণ যে জুলফিকার আলী ভুট্টো এই গণহত্যার জন্য দায়ী বাংলাদেশের, তারে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে দাওয়াত দিয়ে না লাল গালিচা সম্বর্ধনা দিলেন। আমরা যারা প্রতিবাদ করতে গেলাম আমাদেরকে কুকুরের মতো পিটানো হইলো। এবং ভুট্টো সাহেব যাওয়ার সময় এয়ারপোর্টে বললো শেখ মুজিব কথা রাখে নাই। কথাটা কি আমরা জানি না, তবে শুনি একটা কনফেডারেশনের নাকি হয়েছিল ওনাদের মধ্যে। অনেক ধন্যবাদ সাদেক ভাই, এটা অনেক লম্বা ইতিহাস, এটার অনেক বিতর্ক এটা নিয়ে। শেষ করতে চাই, হাতে 2 মিনিট সময় আছে। আসলে শেষ কথাটা কি, বাংলাদেশের রাজনীতি বা এই যে নির্বাচন, রাজনীতি, কত কিছুই তো হচ্ছে, দেশের এই যে যেটা বললেন যে আফসোস, এই যে দুঃখ প্রকাশ, এই যে দুঃখবোধ, যে এই আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম। আমরা তো বারবার স্বপ্ন ভেঙে যায়, বারবার খান হয়ে যায় স্বপ্ন ভেঙে। কিন্তু স্বপ্নটা আমরা দেখি, আমাদের দেখানো হয়, কিন্তু এর শেষ কোথায়? তার আগে আমি আমাদের সাথে একটু দ্বিমত করব যে স্বাধীনতার পর সরকার যে মুক্তিযোদ্ধার জন্য কিছুই করেনি, এটা বোধহয় বলা ঠিক হবে না। আজকে যে জিয়াউর রহমান বীরুত্তম বা অন্যান্য বীরুত্তম বীরশ্রেষ্ঠদের যে সম্মান মর্যাদা দেয়া বা সমস্ত মুক্তিযোদ্ধাদের যে মানে তাদেরকে যে স্বীকৃতি দেয়া, বীরুত্তম, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারই করেছে। আর যদি এমনই হতো যে 3 বছরে ওই সরকার করেনি, পরবর্তীকালে আরও এখন কিন্তু 50 বছর পার হয়ে গেছে এবং 50 বছরের পুরোটাই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাও নয়। আমরা যাতে একটু ন্যায্য সমালোচনার ক্ষেত্রেও যাতে একটু মানে কী বলে, মানে একেবারে মারমুখে, মানে কী বলে, তথ্য উপাত্ত ছাড়া যদি বলি তাহলে কিন্তু একটু সমস্যা হয়। যে এক সরকার কিছুই করে না, তাহলে অন্য সরকারগুলো কি করেছে এই প্রশ্ন তো আসবে। এবং বঙ্গবন্ধু সরকার যে এই 33টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাতে দিল, এই কোনো প্রতিষ্ঠানকেই তারা চালাতে পারলো না। এটা কি শুধু ওই 3 বছরের ব্যর্থতা? এখন মতি ভাই যে কথাটি বলছেন, কিভাবে উত্তরণ কোথায়? তো উত্তরণ হচ্ছে, আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। বৈষম্য কী ছিল? যে কোথাও বৈষম্য থাকবে না, ন্যায্যতার ভিত্তিতে হবে। কিন্তু ন্যায্যতার ভিত্তিতে কি এই 5 আগস্টের পর যে সরকার পরিচালিত হলো, তার যে পদায়ন হলো, তার যে পদোন্নতি হলো, তার যে পদোন্নতি এবং পদচ্যুতি হলো, সেটা কি ন্যায্যতার ভিত্তিতে হয়েছে? কোনো কমিটি গঠনের মাধ্যমে হয়েছে? কোনো বিচার বিশ্লেষণের মাধ্যমে হয়েছে? যার যেখানে মনে হয়েছে। যে কারণে আজকে বিএনপি বলে জামাত প্রশাসন সব দখল করে নিয়েছে, জামাত বলে প্রশাসন দখল করে নিয়েছে, আবার একজন উপদেষ্টা বলেন ভাগাভাগি করে নিয়েছে। এই ভাগাভাগি থেকে যদি মুক্তি থাকতে হতো, আমরা যদি এই যে 71-এর মুক্তিযুদ্ধের পর কোনো মুক্তিযোদ্ধা, সে আওয়ামী লীগের সমর্থক হোক, আওয়ামী লীগের বিরোধী হোক, বামপন্থী হোক, ডানপন্থী হোক, কোনো মুক্তিযোদ্ধা যদি মুক্তিযুদ্ধ যে জীবন দেশের মুক্তির জন্য সে জীবন দিতে প্রস্তুত ছিল এবং অনেকে তার সহযোদ্ধা হয়তো শহীদ হয়েছেন, তারপর আরেকটা কেউ যদি বাড়ি দখল করতে চায়, মানে বাড়ি দখল করেছে, এই উদাহরণও তো আছে যে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি প্রতিবেশীর বাড়ি দখল করেছেন, তিনি বিহারীর বাড়ি দখল করেছেন। তো এই ধারাবাহিকতায় আমরা অন্যায়টা, মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? ন্যায়ের জন্যে, অন্যায়ের বিরুদ্ধে। সেই ন্যায় আমরা প্রতিষ্ঠা করতে পারিনি 54 বছর ধরে। এমনকি জুলাই অভ্যুত্থানের পরেও আমরা সব ক্ষেত্রে প্রশাসন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা কোনো অবস্থায় অন্য ক্ষেত্রে কিছু পরিবর্তন হলেও শিক্ষায় তো কোনো পরিবর্তন মানে অধোগতি হয়েছে, যেটা পরিকল্পনা উপদেষ্টা বলছেন শিক্ষার অবস্থা এতই খারাপ যেটা কমিশন করেও হবে না। তো এই যে আমরা ধীরে ধীরে এত জায়গায় নিয়েছি, এমনকি সামনের পথরেখা তৈরি করার জন্যে যে জাতীয় ঐকমত্য কমিশন হলো, একটি জুলাই সনদ হলো, জুলাই সনদের ভিত্তিতে যদি আমরা রাষ্ট্রটা পরিচালনা করতে পারি ভবিষ্যতে, তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো বলে আশা করি। কিন্তু এটা নিয়েও কিন্তু একমত হতে পারছি না। তাই এই যে আমাদের সব ক্ষেত্রেই যে দ্বিমত, আমি মনে করি এটা একটা বড়ই যে আমার সঙ্গে না মিললেই আমি বিরোধিতা করব, রাস্তায় নামবো এবং প্রতিবাদ করব, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সৌরভ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হাতে সময় নেই, না হলে হয়তো আপনার বক্তব্য আরও বেশি শোনা যেত, কারণ এটা আপনার খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা তুলছিলেন, যে এরা এই মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে, কিন্তু একটা জায়গায় তো আমাদের পৌঁছাইতে হবে, সেটাই আমরা পৌঁছাইতে পারি নাই। সাদেক ভাই, আপনার জবাব দেওয়ার আমি বুঝতেছিলাম যে আপনি বলতে চান, কিন্তু এখন হাতে সময় নেই। 1 মিনিট বলি, খালি 30 সেকেন্ড। সৌরভ ভাই যে কথাটা বললাম, আমি এদের বলি কিছুই করে নাই বলি নাই, 1 নাম্বার। 2 নম্বর, খেতাবের কথা বলছেন জিয়াউর রহমান, কারণ আপনি এই দেখবেন যে যুদ্ধে সবচেয়ে বেশি সোলজার মারা গেছে জেড ফোর্স একটা পূর্ণাঙ্গ ব্রিগেড, এবং জিয়ার নামে এটা ছিল হাইয়েস্ট, এবং একমাত্র সেক্টর কমান্ডার যিনি যুদ্ধ করতে করতে সিলেট মুক্ত হয়েছে ওনার নেতৃত্বে, এবং সবচেয়ে বেশি শাহাদাত বরণ করছে জেড ফোর্সের জন্য না। তো এটা ওনার কৃতিত্বের কারণেই পাইছে, দয়া করে কিন্তু খেতাব দেওয়া হয়নি। উনি খেতাব দিতে গিয়ে দেখছে সবচেয়ে বেশি কৃতিত্ব যারা, তাদের কিন্তু খেতাব দিছে, দলমত বাসে না, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা বলছেন এটা কোনো পুরস্কার না, এটা তাদের প্রাপ্য সম্মানটাই ওনাকে। অনেক ধন্যবাদ সাদেক আহমেদ খান আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।